আসসালামু আলাইকুম মেয়েরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আমার আহ, বৃহস্পতিবার সকাল 10টায় বরাবরই একটা ক্লাস হয়, কিন্তু আমার জরুরি প্রয়োজনে এসএসসি 2021 শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের কাজের জন্য কলেজ যেতে হচ্ছে। এই কারণে আমি তোমাদের নির্ধারিত ক্লাসটা জুমে লাইভ নিতে পারছি না বলে আমি আজকে তোমাদের রেকর্ড করে ভিডিওটা ইউটিউবে দিচ্ছি। তোমরা ক্লাসটা দেখো, যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে। তোমরা প্রত্যেকেই জানো যে আমি তোমার কেন্দ্রীয় ব্যাংক শুরু করেছি আমরা, ঠিক আছে? তো কেন্দ্রীয় ব্যাংকের তোমার আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীটা। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আমরা পড়তে যাচ্ছি। তো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী হচ্ছে এমন একটা টপিকস যেটা পড়লে তোমাদের কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব, কেন্দ্রীয় ব্যাংকের তোমার আওতা বা পরিধি এবং বৈশিষ্ট্য সবই হয়ে যায়। মানে এক কার্যাবলী দিয়ে আমরা অনেক ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারছি। ঠিক আছে, তাহলে আমি একটা ছক আছে তোমাদের বই, দেখো আমার যে বইটা সেখানে 68 পৃষ্ঠায়, তোমাদের বইতে এদিক সেদিক হতে পারে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের বইয়ের এডিশনের কারণে পেজ পিসটা এদিক সেদিক হতে পারে, কিন্তু আমাদের ভেতরের লেখাগুলো একই আছে। তো দেখো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে তোমার আহ, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। দেখো আমরা সাধারণ কাজটা করতে যাচ্ছি, সাধারণ কার্যাবলী। তো সাধারণ কার্যাবলী প্রথমেই আছে তোমার নোট ও মুদ্রার প্রচলন, তারপর আছে মুদ্রা মান সংরক্ষণ, তারপর আছে মুদ্রা বাজার পরিচালনা নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, এবং আছে তোমার বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। মানে এই যে যে তোমার পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। তো আমরা এই ছকের বিষয়গুলো দেখো নিচে আবার বর্ণনা করা হয়েছে। মানে মোট কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে পরে সেগুলোকে ডিসক্রাইব করা হয়েছে। তো সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংকারি হিসেবে কাজ, উন্নয়নমূলক কাজ, অন্যান্য কার্যাবলী। তো আমরা সবগুলাই ধীরে ধীরে জানবো। এক ক্লাসে তো আর কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আমরা সব জানতে পারবো না। আজকে আমরা যতটুকু পারি ততটুকু শুরু করছি। আচ্ছা, প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। আচ্ছা, তো সাধারণ কার্যাবলী নাম সাধারণ হলো, এটাই আসলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ কাজ। এই সাধারণ কার্যাবলীর জন্যই কেন্দ্রীয় ব্যাংক তোমার অন্যান্য ব্যাংক থেকে আহ আলাদা হয়েছে। ঠিক আছে, এই সাধারণ কার্যাবলীর বলেই তোমার কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে আলাদা হয়েছে। তো আমরা সাধারণ কার্যাবলীটা পড়তে চাই। দেখা বলেছে যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্য সম্পাদনের বাইরে কতগুলো মৌলিক বা সাধারণ কার্য সম্পাদন করে। ঠিক আছে, তো আহ সেগুলোর মধ্যে কি কি, প্রথমে দেখো নোট ও মুদ্রার প্রচলন। এখানে বলেছে বর্তমানকালে সকল দেশেই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রার প্রচলনে একক অধিকারী প্রতিষ্ঠান। তাই নোট ও মুদ্রার প্রচলন সেই সাথে ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। হ্যাঁ দেখো, এক নম্বর যে কাজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংকের নোট ও মুদ্রার প্রচলন। তো একটা দেশের অর্থনীতিতে যত ধরনের তোমার নোট বা মুদ্রার প্রচলন, সব যে করার তোমার একক যে দায়িত্ব, সেটা তোমার হোল্ড করে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, তো কেন্দ্রীয় ব্যাংক তোমার একটা দেশের অর্থনীতিতে প্রয়োজনীয় নোট এবং মুদ্রা ছাপায় এবং প্রচলনে করে। সেই সাথে তোমার এই এই নোটগুলোর ব্যবস্থাপনা, মানে কিভাবে তোমার অর্থনীতি থেকে নোটগুলোতে প্রবেশ করাবে, এই সংক্রান্ত যাবতীয় কাজ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তোমার নোট ও মুদ্রা প্রচলনের মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি কেন্দ্রীয় ব্যাংক একটি তোমার সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, এবং সরকারের ব্যাংক হিসেবেই সে নোট ও প্রচলনের একমাত্র দায়িত্বই আহ, পৃথিবীর সকল দেশই সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের। আচ্ছা, তো এখানে দেখছি পাচ্ছ যে বিভিন্ন, যেমন জি কক কি বলেছেন, বা এরকম বিভিন্ন মনীষীদের কিছু সংজ্ঞা তোমার এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে দ্য সেন্ট্রাল ব্যাংক হুইচ, আচ্ছা এটা আমার কিন্তু কেটে গিয়েছে, আমি লাইনটা পড়তে পারছি না। তো এখানে জি কক বলছে যে
The central bank which today enjoy a complete monopoly of the note issue. দেখো a central bank which today enjoy a complete monopoly of the note issue. monopoly মানে হচ্ছে তোমার একচেটিয়া, মানে সেন্ট্রাল ব্যাংক বর্তমানে নোট প্রচলনের একচেটিয়া যে অধিকারটা আছে সেটা ভোগ করে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ লাইন। তোমরা যখন ডিডিএতে উঠবা, তোমরা বিপ্লবের বিভিন্ন তোমার ব্যাংকিং রিলেটেড পড়াগুলো পড়বা, তো সেখানে এই সংখ্যাটা তখন তোমাকে ইউজ করতে হবে। যদিও তোমাদের যে ক্রিয়েটিভ সিস্টেম সেখানে কোনো ইংরেজি সেন্টেন্স লেখা হয়তো তোমাদের প্রয়োজন হয় না, তারপরে তোমরা শিখে নিলে বা যদি অনুধাবনের প্রশ্নে আসে সেই ক্ষেত্রে তুমি চাইলে ইউজ করতে পারো, কিন্তু তোমাদের আসলে দরকার নাই কোনো মনীষীর কথা উল্লেখ করার। যদি মনে হয় যে না আমি উত্তরটাকে সুন্দর করার জন্য দিব, সেই ক্ষেত্রে দিতে পারো, কিন্তু এটি করে রাখতে পারো। অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে নিচের উক্তিটি কে বলেছে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে জানতে হবে যে দ্য সেন্ট্রাল ব্যাংক হুইচ টুডে এনজয় এ কমপ্লিট মনোপলি অফ দ্য নোট ইস্যু। তাহলে আমরা প্রত্যেকেই জেনে নিলাম যে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে নোট এবং মুদ্রার প্রচলনের একমাত্র যে অধিকারী, সেই অধিকারী প্রতিষ্ঠান। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমার 2 নাম্বার যে পয়েন্টটা আছে সেটাতে। আচ্ছা, এখন 2 নাম্বার পয়েন্টে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুদ্রা মান সংরক্ষণ। মুদ্রা মান সংরক্ষণ, মুদ্রা মান নিয়ে আমরা এর আগেও পড়ে এসেছি। তো আজকে আমরা একটু জানবো যে মুদ্রা মান সংরক্ষণ কিভাবে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো, মুদ্রা মান বলতে বোঝাচ্ছে এখানে তোমার অর্থের যেই মানটা সেটা। এখন বলেছে কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র নোট ও মুদ্রার প্রচলনই করে না, এর মূল্যমান সংরক্ষণেরও চেষ্টা চালায়। এই জন্য দেশের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে এবং বৈদেশিক মুদ্রা বিচারে দেশীয় মুদ্রার মানকে স্থিতিশীল ও অনুকূলে রাখতে সচেষ্ট থাকে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র যে নোট ও মুদ্রার প্রচলন করে সেটা না। প্রচলন মানে তো আমরা সবাই বুঝতে পেরেছি, এটা মানটা, মান বলতে বোঝাচ্ছে যে আমাদের প্রতিটা জিনিসেরই কিন্তু একটা ভ্যালু বা মান আছে। টাকারও কিন্তু একটা ভ্যালু বা মান আছে। তো দেশের অর্থনীতির সাথে তোমার সঙ্গতি রেখে অর্থের যোগানটাকে নিয়ন্ত্রণ করে। অর্থের যোগান বলতে বোঝায় যে তোমার কি পরিমাণ অর্থ আমাদের অর্থনীতিতে ধরো এই এই আর্থিক বছরে থাকবে। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অর্থকে চাইলে বাড়াতেও পারে, চাইলে কমাতেও পারে। এই যোগানটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, মুদ্রা মান সংরক্ষণ করে এবং বিদেশি মুদ্রার বিচারে দেশীয় মুদ্রার মানকে স্থিতিশীল রাখতে, অনুকূল রাখতে সচেষ্ট হয়। যেমন ধরো, এর আগেও আমি ক্লাসে উদাহরণ দিয়েছিলাম যে ডলার, পাউন্ড, ইউরো, এই ধরনের যে মুদ্রাগুলো আছে, বিদেশি মুদ্রা, ওগুলার আমাদের দেশের টাকার মূল্য মানে ওগুলার কি হিসাবে আমরা পরিশোধ করব, এই মানটাও কিন্তু হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে দেয়। তাহলে এই মূল বিষয়টাকেই কিন্তু বলা হচ্ছে মুদ্রা মান সংরক্ষণ। ঠিক আছে, তার মানে আমি 2টা পয়েন্ট করলাম। একটা ছিল হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন, আর একটা দেখলাম যে মুদ্রার মান যেটা আছে আমাদের, সে মানটা সংরক্ষণও করছে যে তোমার কেন্দ্রীয় ব্যাংক। এখন আসো 3 নাম্বার পয়েন্ট, মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। এখন দেখো, কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে একটি শক্তিশালী মুদ্রা বাজার গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণে সবসময় চেষ্টা করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা দেয় এবং কার্যাবলী নিয়ন্ত্রণ করে। একটা দেশের শক্তিশালী মুদ্রা বাজারের উপরে কিন্তু সেই দেশের অর্থনীতিটা ডেভেলপমেন্টটা অনেকটাই নির্ভর করে। ঠিক আছে, তাহলে মুদ্রা বাজার গঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা কিন্তু একমাত্র দায়িত্বই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। এজন্য কেন্দ্রীয় ব্যাংক কি করে, কেন্দ্রীয় ব্যাংক তো একাই কাজ করতে পারে না, দেশের অন্যান্য যে ব্যাংক আছে এবং আর্থিক প্রতিষ্ঠান আছে এদেরকে সহায়তা দেয় এবং তাদের কার্যাবলীও নিয়ন্ত্রণ করে। মানে হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক তোমার হচ্ছে অন্যান্য ব্যাংকে যে তোমার অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক নিচ্ছে। কারণ মুদ্রা বাজারের মধ্যে তো তোমার কেন্দ্রীয় ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক আছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে।
তথা এই মুদ্রা বাজারে যে যে সদস্য আছে সদস্যদের তোমার নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংকের। আশা করি বুঝতে পারছো, এগুলো খুবই বেসিক ইস্যু, কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমরা 3টা পয়েন্ট করলাম। একটা হচ্ছে তোমার নোট ও মুদ্রার প্রচলন, 2 নম্বর হচ্ছে মুদ্রা মান সংরক্ষণ, 3 নম্বর হচ্ছে তোমার মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর পয়েন্টে। ঠিক আছে, তো 4 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি। আচ্ছা, আমি আসলে আজকে মোবাইলে ক্লাস নিচ্ছি, তো এই কারণে হচ্ছে আমি আসলে শেয়ার করতে আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখো, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তোমার হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। ঠিক আছে, আমার 4 নম্বর পয়েন্ট হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। দেশের ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখাও হচ্ছে তোমার আহ, বজায় রাখাও কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের চেষ্টা চালায়। আচ্ছা, এখন ঋণের পরিমাণ, একটা দেশের ঋণের পরিমাণ কাম্য স্তর, এই জিনিসটা সত্যি বুঝতে হবে। কাম্য স্তর বলতে কি বোঝায়? একটা দেশের অর্থনীতির জন্য ঋণ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঋণ ছাড়া দেশের উন্নয়ন হয় না, দেশের কর্মসংস্থান হয় না, আহ, দেশের নতুন নতুন তোমার কি বলবো সম্ভাবনার যে দ্বারগুলো আছে সেগুলো উন্মোচিত হয় না। ঋণ একটা দেশের জন্য খুবই দরকার তার ডেভেলপমেন্টের জন্য। আবার অতিরিক্ত ঋণ দেওয়ার ফলে যদি দেশের অর্থনীতিতে তোমার ঋণের বোঝাটা বেড়ে যায়, বা সুদ যে তোমার হচ্ছে যে ঋণের সুদ পরিশোধের যে অপারগতা, বা ঋণের মূল টাকা পরিশোধের অপারগতা যখন বেশি বেড়ে যায় দেশে, তখন ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যায়, সেটাও কিন্তু একটা দেশের জন্য খারাপ। মানে এটা দেশের জন্য ঋণ একটা কাম্য স্তরে বা তোমার একটা আহ, যেটাকে আমরা বলি যে একটা ভারসাম্য অবস্থায় রাখাটা খুবই প্রয়োজন। এই কারণে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সবসময় একটা রিসার্চ বা অ্যানালাইসিস করে যে দেশের ঋণের পরিমাণটা এখন কি অবস্থায় আছে, সেটা কাম্য অবস্থায় আছে কিনা। ঠিক আছে, যদি দেখা যায় যে দেশের উৎপাদন কমে যাচ্ছে, দেশে তোমার কর্মসংস্থান হচ্ছে না, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয়, ঋণের সুদের হার কমিয়ে দেয়, বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ বা প্রণোদনা চালু করে। অপরপক্ষে কেন্দ্রীয় ব্যাংক যদি ফলো করে দেশের ইকোনমিতে ঋণ অনেক বেড়ে গিয়েছে, ঋণ খেলাপির সংখ্যা বেড়ে গিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ আদায় করতে পারছে না, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয় ঋণের পরিমাণকে কমানোর জন্য। কিভাবে কমায়? বাণিজ্যিক ব্যাংকগুলো তখন ঋণ আগে থেকে কম হারে মানুষকে দেয়, বা ঋণের সুদটা বাড়িয়ে দেয়। ঋণের সুদ বাড়িয়ে দিলে মানুষ অটোমেটিকলি ঋণ কম নিচ্ছে। এইভাবে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ঋণটাকে কাম্য স্তরে রাখার একটা প্রয়াস চালাচ্ছে। ঠিক আছে, দেখো সেখানেই বলেছে, এখানে আবার প্রফেসর শয়ের একটা কথা বলেছে যে কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক। ঠিক আছে, দেখো এই কথাটা বলছে প্রফেসর শ, যে এ সেন্ট্রাল ব্যাংক ইজ আ ব্যাংক হুইচ কন্ট্রোল ক্রেডিট। ঋণ না পেলে যেমন দেশের সচল উৎপাদনের চাকা সচল থাকে না, নতুন ব্যবসা বাণিজ্য গড়ে উঠতে পারে না, তেমনি ঋণ সরবরাহ বাজারে বেড়ে গেলে মুদ্রাস্ফীতি দেখা যায় এবং মূল্যস্তরের অশুভ অশুভ প্রভাব পড়ে। যে জিনিসটা তোমাদেরকে আমি আগেই
বলে দিয়েছি যে ঋণটা না থাকলে উৎপাদন হয় না, দেশে কর্মসংস্থান হয় না, দেশের উন্নয়ন হয় না। আবার বেশি ঋণ হলেও কিন্তু ঋণের সরবরাহ বেড়ে গেলে দেশের অর্থনীতি মুদ্রাস্ফীতি দেখা দেয়, মানে বেশি মুদ্রা ইকোনমিতে চলে আসে, আবার ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যায়, যেটা তোমার আহ, অর্থনীতির জন্য ভালো না। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা পরবর্তী পয়েন্ট। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। ঠিক আছে? তো কেন্দ্রীয় ব্যাংক কি করে, দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময়ের হার অনুকূলে রাখতে অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার আগমন, নির্গমন এবং ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে। এজন্য বৈদেশিক মুদ্রার লেনদেন সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান তত্ত্বাবধানে নিয়ন্ত্রণের দায়িত্বের মধ্যে পড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ছাড়াও এ ব্যাংক রিজার্ভের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার জন্য বিভিন্ন প্রয়াস চালায়। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমরা একটু বুঝে নিই। এই পয়েন্টটাতে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময়টা নিয়ন্ত্রণ করছে। তো কেন্দ্রীয় ব্যাংক তোমার বৈদেশিক বিনিময় যে নিয়ন্ত্রণ করছে, সেই বৈদেশিক বিনিময় তোমার নিয়ন্ত্রণটা কিভাবে করছে সেটা আমরা একটু বুঝে নেব। বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক তোমার বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণে দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময়ের হার অনুকূল রাখার স্বার্থে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার আগমন এবং ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে। তো বৈদেশিক মুদ্রার দেশে তো অবশ্যই আমরা যখন দেশের বাইরে যাচ্ছি বা আমাদের দেশের পরে যখন দেশের বাইরে যাচ্ছি, বিদেশের পরে যখন আমাদের দেশে আসছে, তখন অবশ্যই দেশে বৈদেশিক মুদ্রা আসবে এবং আমাদের দেশের মুদ্রা বিদেশে যাবে। কিন্তু এই বিনিময়ের হারটা, দেশের অভ্যন্তরে মুদ্রার আগমনটা এবং এর ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মানেই হচ্ছে যে যেমন ধরো ডলার, পাউন্ড বা ইউরো, এ ধরনের বৈদেশিক মুদ্রার যে মানটা আমরা আগেই পড়েছি, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়। এবং আহ, কোনো ব্যাংক বা এই জাতীয় ডলার, পাউন্ড বা ইউরো যে সমস্ত প্রতিষ্ঠান ভাঙাচ্ছে বা যারা এটার সাথে জড়িত, তারা যাতে কোনো দুই নম্বর কিছু করতে না পারে, তারা যাতে দুই নাম্বারি করে টাকার মানকে কমিয়ে না ফেলে বা ডলার বা পাউন্ডের মানকে বাড়িয়ে না ফেলে, তো এই বিষয়গুলো তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পাঁচটা কার্যাবলী পড়লাম। সে পাঁচটা কার্যাবলী হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ। আমরা কি কাজ করেছি? প্রথমে পড়েছি আমরা মুদ্রা ও নোট প্রচলন, তারপরে আমরা পড়েছি মুদ্রা মান সংরক্ষণ, তারপরে পড়েছি মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ, তারপরে পড়লাম আমরা ঋণ নিয়ন্ত্রণ, এবং এরপরে লাস্ট ওয়ান আমরা পড়লাম হচ্ছে বিনিময়ের বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। মেয়েরা এখানে বৈদেশিক বিনিময় বলতে বৈদেশিক মুদ্রার বিনিময়কে বোঝাচ্ছে। ঠিক আছে? আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আহ, আমাদের যে বিদেশ থেকে যে তোমার হচ্ছে মুদ্রাগুলো আসে, সেই মুদ্রাগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তার যে রিজার্ভ রাখে। ঠিক আছে? বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম দায়িত্ব। ঠিক আছে? তো বৈদেশিক মুদ্রাগুলো ধরো তোমার বাবা বা মামা বা চাচা বা যে কেউ বিদেশ থেকে যদি কাউকে বৈদেশিক কোনো মুদ্রা পাঠায়, সেই মুদ্রাটা কিন্তু আমরা কি করি, আমাদের দেশের মধ্যে তো আর সেই মুদ্রা দিয়ে আমরা আসলে কোনো কিছু বিনিময় করতে পারি না। এই কারণে মুদ্রাটা আমরা ব্যাংকে নিয়ে বা যে প্রতিষ্ঠানগুলি মুদ্রাগুলো ভাঙায়, সেখানে নিয়ে আমরা মুদ্রাটাকে টাকায় রূপান্তর করি। তাহলে ওই ওই বৈদেশিক মুদ্রাটা আসলে কোথায় যায়? ওই বৈদেশিক মুদ্রাটা আসলে কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়। ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভ, এই বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। ঠিক আছে? তো এই হলো আমাদের মূল বিষয়গুলো, যে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংক হিসাবে কি কি কাজ করে সে কাজে। দেখো, সারা বছর জুড়েই কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে পরিচিত। MHD কক বলেছেন, সর্বত্রই কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক প্রতিনিধি উপদেষ্টা হিসেবে কার্য সম্পাদন করে। সরকারের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক যে সকল কার্য সম্পাদন করে তা নিম্নরূপ। আচ্ছা, সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে সেগুলো একটু আমরা এখন দেখব।
প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তহবিল সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে সরকারের তহবিল ও উদ্বৃত্ত সংরক্ষণ ও তত্ত্বাবধান করে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে তোমার হচ্ছে সরকারের তহবিলের সংরক্ষণ বলা হয়ে থাকে, ঠিক আছে। কাস্টডি, যেহেতু কাস্টডি থাকছে সরকারের তহবিলে, সেখানে কেন্দ্রীয় ব্যাংকের তোমার সরকারের তত্ত্বাবধায়ক বা সরকারি তহবিলের সংরক্ষক হিসেবে কেন্দ্রীয় ব্যাংককে আখ্যায়িত করা হয়েছে। মানে সরকারের অর্থ, ঠিক আছে, তহবিল বলতে আমরা অর্থকে বোঝাচ্ছি। সরকারের তহবিল বা অর্থ বা উদ্বৃত্ত, মানে যেগুলো তোমার বেশি থাকে বা সারপ্লাস থাকে, সেগুলো তোমার সংরক্ষণের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। খুবই সোজা, আমি জানি এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পারবে। এরপর দেখো অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাতে সরকারের রাজস্ব এবং পাওনা সংগ্রহ করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে বা এক খাত থেকে অন্য খাতে স্থানান্তর করে। যেহেতু এটা সরকারের ব্যাংক, এখন সরকারের যে সমস্ত পাওনা আছে, ধরো সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স পায় বা ভ্যাট পায়, তো এই ধরনের যে পাওনাগুলো আদায়, এটা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মানে সরকারের ব্যাংক, আমাদের ব্যাংক হিসেবে যেমন বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে, ঠিক সরকারের যে প্রয়োজনীয় কাজগুলো সরকারের ব্যাংক হিসেবে সেটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তো সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কি করছে, বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব এবং পাওনা সংগ্রহ করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী এক স্থান থেকে তা অন্য স্থানে স্থানান্তর করে। মানে যখন সরকার যে ইনস্ট্রাকশনটা দেয় যে আমার টাকা এই খাত থেকে এই খাতে, মানে সরকারের বিভিন্ন খাত থাকে আমরা জানি, যেমন চিকিৎসা খাত, শিক্ষা খাত, ঠিক আছে, তারপর উন্নয়নমূলক খাত। তো এই ধরনের এক খাত থেকে আরেক খাতে ট্রান্সফারের দায়িত্বটাও কিন্তু হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংকের। এরপর দেখো আর্থিক লেনদেন সম্পাদন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে দেশে বিদেশে সকল আর্থিক লেনদেন করে। শুধু তাই নয়, মিস্টার ডি ক্লক বলেছেন, আচ্ছা বারবারই ডি ক্লকের কথা আসতেছে, এগুলো আমি আগেই বলেছি যে এই যে মনীষীদের কথাগুলো আসলে আমাদের ক্রিয়েটিভ সিস্টেমে লেখার কোনো প্রয়োজন নেই। ক্রিয়েটিভ সিস্টেম তো তোমাকে আহ, কারো মতামত তুলতে বলছে না। ক্রিয়েটিভ সিস্টেম হচ্ছে তুমি কি বোঝো সেটাকে তোমার সৃজনশীলতা দিয়ে তুমি খাতায় প্রেজেন্ট করবা। অবশ্যই আমরা ডি ক্লক বা এরা কি বলেছেন, মনীষীদের কথাগুলো আমরা জানবো বুঝবো, কিন্তু হুবাহু তাদের কথা আমরা একদম তাদের নাম ধরে খাতায় লিখে দিব না, যেমন এইভাবে লিখবো না যে ডি ক্লক বলেছে, ঠিক আছে, কারণ আমাদের ক্রিয়েটিভ সিস্টেম এটা দরকার নেই। এটা হলো আমরা লিখতাম যখন আমরা পড়াশোনা করেছি নর্মাল সিস্টেমে, তখন আমরা খুব কষ্ট করে এই মনীষীদের পড়াগুলো লাইনগুলো লাইন টু লাইন মুখস্থ করতাম এবং একটা অক্ষরও কিন্তু ভুল হওয়া যায় না, ঠিক আছে। তোমরা হয়তো জানো না বা জানতেও পারো যে এই মনীষীদের মানে যে কথাগুলো বলে সেগুলো কখনো ভুল লেখা যায় না, তারা যেরকম বলে ঠিক সেভাবেই লিখতে হয়। তো আমরা যে নর্মাল এডুকেশনে পড়েছি তখন আমরা এই উক্তিগুলো তোমার দিতাম, কিন্তু তোমরা উক্তিগুলো সরাসরি দিবা না, এই উক্তিগুলো বুঝে সেই কথাগুলো তোমরা ক্রিয়েটিভের আন্ডারে আর কি লিখবা। আচ্ছা এখন আসতেছি আমরা হিসাব সংরক্ষণ। এই ব্যাংক সরকারের পক্ষে শুধুমাত্র আর্থিক লেনদেন এবং জমা গ্রহণ স্থানান্তর করে না, সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের হিসাবও সংরক্ষণ করে। মিস্টার ডি টক বলেছেন, সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন বিভাগ, বোর্ড ও প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা করে, ঠিক আছে। তার মানে দেখো আহ, মোট কথা যে সরকারের তহবিল সংরক্ষণ করা, আহ, তহবিলের জমা রাখা, স্থানান্তর করা, আর্থিক লেনদেন সম্পাদন করা এবং সরকারের হিসাব রক্ষণ, মোট কথা একটা সরকারের যত ধরনের আর্থিক কার্যাবলী আছে সব সংরক্ষণের দায়িত্বই কিন্তু তোমার আহ, কেন্দ্রীয় ব্যাংকের এসে উপরে পড়ছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখছি যে আমরা সরকারি ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক আরো কি কাজ করে, ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে আরো অনেক কার্যাবলী করে, শুধু চারটাই না। আমি অন্য পৃষ্ঠায় যাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে আর কি কি কাজ করছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। আচ্ছা দেখো আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে আর কি কাজ করছে। এখন আসতেছি আমরা তোমার হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে তোমার আমরা দেখতেই পাচ্ছি যে ঋণ ঋণ দান ও ঋণ তত্ত্বাবধান। কেন্দ্রীয় ব্যাংক সরকারের
ঋণের উৎস হিসেবে কাজ করে। সরকারের আর্থিক সংকটের সময় এই ব্যাংক সরকারকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দেয়। শুধু তাই নয়, বিভিন্ন খাতে হতে ঋণ সংগ্রহেও এই ব্যাংক সরকারকে সহায়তা করে। বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি এই ব্যাংক সরকারের পক্ষে বিক্রয়ের ব্যবস্থা করে এবং উক্ত ঋণ তত্ত্বাবধান করে। ঠিক আছে, তদারক করে, সরি। তো দেখো, ঋণ দান এবং ঋণের তত্ত্বাবধান মানে সরকারের ব্যাংক হিসেবে যখন সরকারের ঋণের প্রয়োজন হয় তখন কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ দিচ্ছে। এছাড়াও সরকার যদি অন্য কোনো উৎস থেকে ঋণ নেয়, তাহলে সেই ঋণের তত্ত্বাবধান করা মানে ঋণের কোন সময় দিবে, কত সুদের হারে দিবে, কিভাবে আদায় করবে, এই যাবতীয় দায়িত্বই কিন্তু সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক পালন করছে। আচ্ছা, এখন আসতেছি আমরা 6 নম্বর পয়েন্ট, বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা। আমরা প্রত্যেকেই জানি একটা দেশ কখনোই একা চলতে পারে না। একটা দেশের অর্থনীতিও আমাদের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিও কিন্তু অন্যান্য দেশের অর্থনীতির সাথে তোমার সম্পর্কিত। কারণ হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন আর্থিক প্রয়োজনে কিন্তু বিভিন্ন দেশ থেকে ঋণ আনতে হয়, এবং বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকের থেকেও আমাদেরকে ঋণ নিতে হয়। তাহলে ওই বৈদেশিক ব্যাংকের সাথে কিন্তু তাহলে আমাদের যে একটা তোমার ঋণের নেওয়ার কারণে যে সম্পর্কটা তৈরি হয়, ওই সম্পর্কটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে দেখো, সেইটাই এখন বলেছে যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, আইএমএফ, এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, তোমার হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, গোষ্ঠী গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, তারপর হচ্ছে তোমার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, বা তোমার হচ্ছে ইত্যাদি ব্যাংকের সাথে যোগাযোগ ও সম্পর্ক রাখে। আমরা মোট কথা জেনে নিলাম যে বিদেশি যে সমস্ত ব্যাংক আছে, সরকার তো তাদের সাথে লেনদেন করছে। সেই লেনদেনের যাবতীয় যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু সরকারের তরফ থেকে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক করছে। শুধু আমাদের দেশের না, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাজ কিন্তু বৈদেশিক ব্যাংকের সাথে তোমার তাদের লেনদেনটাকে সরকারের যে লেনদেন আছে সেই লেনদেনটাকে সুস্থভাবে পরিচালনা করা বা সম্পর্কটাকে সুন্দরভাবে আহ, তোমার চালিয়ে নাও। এরপর আমরা হচ্ছে পড়তে যাচ্ছি 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে যে সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি। এই ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে দেশ বিদেশের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করে এবং প্রয়োজনীয় চুক্তি ও লেনদেন সম্পাদন করে। এছাড়া সরকারের আর্থিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও নীতি নির্ধারণে বিভিন্ন পরামর্শ দিয়েও সরকারকে সহায়তা দেয়। তাহলে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সবসময় কিন্তু সরকারের দেশি বিদেশি বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করে। মানে দেশি বিদেশি পক্ষ কি, ধরো ওয়ার্ল্ড ব্যাংকের যে সমস্ত প্রতিনিধি আছে তাদের সাথে যে যোগাযোগ, কখনো যদি যোগাযোগের প্রয়োজন হয় সেটা তাহলে সরকারের তরফ থেকে কেন্দ্রীয় ব্যাংক করছে। ঠিক আছে, এছাড়া তোমার হচ্ছে সরকারকে উপদেশ দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে যে আপনি এই ব্যাংক থেকে ঋণ নিন না, আপনি অন্য কোনো ব্যাংক থেকে নেন, বা এখন দেশের অর্থনীতিতে মুদ্রা ছাপানোর প্রয়োজন বা মুদ্রা বেশি হয়ে গিয়েছে, মুদ্রা সংকোচনের প্রয়োজন। এই যে যে যাবতীয় আর্থিক পরামর্শগুলো আছে, এই পরামর্শ বা উপদেশমূলক কাজ, অর্থনৈতিক কাজগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারের জন্য করে থাকে। সেটাই বলেছে যে সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি দেশের আহ, একমাত্র প্রধান ব্যাংক হিসেবে, সরকারের ব্যাংক হিসেবে সরকারের যাবতীয় উপদেশমূলক এবং অন্যান্য বিদেশি ব্যাংকের সাথে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংক সরকারের তরফ থেকে করে থাকে। এখন আমরা পড়তে যাচ্ছি যে তোমার হচ্ছে সরকারের আর্থিক নীতিমালার বাস্তবায়ন বা আর্থিক নীতির বাস্তবায়ন। সরকারের আর্থিক নীতি প্রণয়নে এই ব্যাংক শুধুমাত্র তথ্য সরবরাহ ও পরামর্শ দিয়ে সাহায্য করে তা না, বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার দেখো, এখানে অধ্যাপক সেয়ার্সের কথা বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের সামগ্রিক প্রশাসনের একটি বিশেষ অঙ্গ, যা সরকারের আর্থিক নীতিগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করে। তার মানে খেয়াল করে দেখো, যে নীতিগুলো কেন্দ্রীয় ব্যাংক সরকারের জন্য নিচ্ছে, বা যে তোমার হচ্ছে উপদেশমূলক বা পরামর্শমূলক বিষয়গুলো সরকারকে জানাচ্ছে, সেগুলো শুধু জানিয়ে যে বসে থাকছে সেটা না, এটা আসলে তোমার হচ্ছে ইকোনমিকে বাস্তবায়নের জন্য আহ, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে
কাজ করে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম 8টা গুরুত্বপূর্ণ কাজ যেটা কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে করে থাকে। একটা হচ্ছে, প্রথমটা ছিল তহবিল সংরক্ষণ। দ্বিতীয়টা আমরা পড়েছি যে তোমার অর্থ জমা এবং স্থানান্তর। তৃতীয়টা হচ্ছে আর্থিক লেনদেন সম্পাদন। 4 নম্বর আমরা পড়েছি হিসাব সংরক্ষণ। এরপরে 5 নম্বরে আমরা পড়লাম ঋণ দান ও ঋণের তত্ত্বাবধান। 6 নাম্বার হচ্ছে বিদেশি ব্যাংকের সাথে তোমার সম্পর্ক রক্ষা। 7 নাম্বার সরকারের উপদেষ্টা ও প্রতিনিধিত্বমূলক কাজ করা। এবং 8 নাম্বার বা লাস্ট ওয়ান আমরা পড়েছি হচ্ছে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক আসলে সরকারের ব্যাংক হিসেবে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকছে। মেয়েরা, আমাদের কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের প্রধান ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাজ আসলে অনেক বিস্তৃত, ঠিক আছে? তোমরা ভাবতেছো আমরা এত পড়তেছি কেন, তাহলে বোঝো যে একটা কেন্দ্রীয় ব্যাংক অনেক বিশাল একটা ব্যাপার, ঠিক আছে? সে কেন্দ্রীয় ব্যাংকের কাজ আসলে এখানে সব তুলেও যা তোমরা যে বইতে দেখছো সব এখানে তো নিয়ে আসতে পারে না, এর বাইরেও কিন্তু অনেক কাজ আছে। আমরা হচ্ছে মূল বা প্রধান কাজগুলো করছি, ঠিক আছে? তার মানে আমরা দুটা কাজ করলাম। একটা হচ্ছে সাধারণ কাজ, ছকের দুইটার কথা বলছি, আমরা কিন্তু ছকটা শুরুতেই দেখেছি। সাধারণ কার্যাবলী পড়লাম আর সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলী পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে থাকে, ঠিক আছে? অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে। আচ্ছা, আমি এটা শুরু করার আগে, বইয়েরটা শুরু করার আগে আমি বলে নিচ্ছি অন্যান্য ব্যাংকের ব্যাংকার জিনিসটা কি। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের যাবতীয় ব্যাংকিং কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংক ঘিরেই পরিচালনা করে। কেন্দ্রীয় আমাদের দেশে ব্যাংকিং ব্যবসা করতে গেলে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের পারমিশন নিতে হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি অনুযায়ী তাকে ব্যাংকিং ব্যবসা চালাতে হচ্ছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের জন্য তার ব্যাংকার। আমরা যেরকম আমাদের যাবতীয় ব্যাংকিং কাজ বাণিজ্যিক ব্যাংকের সাথে করি, দেশের অন্যান্য ব্যাংকগুলো তাদের ব্যাংকিং কার্যক্রম বা প্রয়োজনটা কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পাদন করে থাকে। তাহলে আমরা এখন দেখবো যে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন সোনালী, রূপালী, অগ্রণী, যেগুলো আমরা সবসময় দেখি, এই ব্যাংকগুলো জন্য কেন্দ্রীয় ব্যাংক আসলে কি করছে বা এই ব্যাংকগুলোর সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক কি বা কিভাবে এটা তৈরি হচ্ছে সেটা আমরা এই পয়েন্টগুলো পড়লে বুঝতে পারবো। আচ্ছা, তো দেখো এখানে একটা কথা বলেছে যে উপরের লাইনটা আমি বাদ দিতে পারতাম কিন্তু পড়ে যাচ্ছি কারণ এটা অনেক সময় অনুধাবনের প্রশ্নে আছে। ড এস এন সেন কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকিং সাম্রাজ্যের নেতা, রাজ্য সূর্য হিসেবে বর্ণনা করেছেন। এটা কেন পড়লাম? এই যে তোমাদের প্রশ্ন এরকম আসে, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং সাম্রাজ্যের নেতা, রাজ্য ও সূর্য বর্ণনা করো বা ব্যাখ্যা করো। এটা তো অনুধাবনের প্রশ্ন। ব্যাংকিং যে সাম্রাজ্য, এটা রাজা বা নিয়ন্ত্রক কেন্দ্রীয় ব্যাংক, এই লাইনটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এই যে যে আমরা আলোচনাগুলো করব, এই আলোচনাগুলো কিন্তু তোমার অনুধাবনের উত্তরটা তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথম পয়েন্টটা পড়তে যাচ্ছি, জমা, সংগ্রহ ও সংরক্ষণ। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহে তার সংগ্রহীত জামানতের একটা অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এরূপ জমা নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখা এবং এই অর্থ সঠিকভাবে জমা দিচ্ছে কিনা তা তত্ত্বাবধান করে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। আচ্ছা মেয়েরা, আমরা যে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে লেনদেন করছি তারা তো আমাদের কাছ থেকে আমানত রাখছে আর কি। আমানত কোনটা, আমরা যে ব্যাংকে টাকাটা জমা রাখি সেটাই কিন্তু ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংকের আমানত। তো ওই আমানতের একটা নির্দিষ্ট অংশ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে বাধ্যতামূলক ভাবে। তোমরা বলতে পারো কেন কেন্দ্রীয় ব্যাংক তাদের আমানতের টাকা কেন বাণিজ্যিক ব্যাংক তাদের আমানতের টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখবে? এর কারণ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো আর্থিক সংকটে পড়ে তখন যাতে কেন্দ্রীয় ব্যাংকগুলো ওই জামানতের অংশ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সাহায্য করতে পারে, সেই কারণে এই সিস্টেমটা করা হয়েছে। আরেকটা কারণ হচ্ছে আমরা তো আমাদের যারা সাধারণ লোকজন আছে তারা অত্যন্ত ভরসা করে ব্যাংকে যাচ্ছি, আমাদের অনেক কষ্টার্জিত টাকা আমরা কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকে জমা রাখছি। তো বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে আমাদের টাকা নিয়ে কোনো দুই নাম্বারি বা ছলচাতুরি
বা জুয়াচুরি এই ধরনের কোনো কাজ করতে না পারে, এই কারণে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দিয়েছে যে একটা এই আমানতের একটা নির্দিষ্ট অংশ অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। কোনো কারণে কেন্দ্রীয় ব্যাংক যদি গ্রাহকদের বাণিজ্যিক ব্যাংক যদি গ্রাহকদের টাকা ফেরত দিতে বা ফেরত প্রদানে অস্বীকৃতি জানায় বা অপারগতা বা অপারগ হয়, তখন ওই জামানতের অংশ থেকে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকাটা গ্রাহককে পরিশোধ করে দেবে। এই জন্য কিন্তু ব্যাংকে টাকা জমা রাখা আমাদের জন্য নিরাপদ। আমরা নিশ্চিন্তে ব্যাংকগুলোতে লেনদেন করতে পারি, কারণ আমরা জানি যে এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা তাদের অভিভাবক হিসেবে মাথার উপরে কেন্দ্রীয় ব্যাংক আছে। ঠিক আছে, এই জন্যই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটা নির্দিষ্ট পরিমাণের টাকা কেন্দ্রীয় ব্যাংকে তোমার হচ্ছে জমা রাখতে হচ্ছে। এখন আসতেছে নিকাশ ঘর হিসেবে কাজ। ঠিক আছে, নিকাশ ঘর হিসেবে কি কাজ করছে, নিকাশ ঘর জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস এটা হচ্ছে এরকম একটা বিষয় যেটা কেন্দ্রীয় ব্যাংকের একটা বিশেষ ব্যবস্থা। বিশেষ ব্যবস্থা কি, দৈনন্দিন ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করার জন্য আন্তঃ ব্যাংকিং দেনা পাওনার উদ্ভব হয়। আন্তঃ ব্যাংকিং দেনা পাওনা জিনিসটা একটু বুঝি। যেমন ধরো সোনালী ব্যাংকের একটা চেক অগ্রণী ব্যাংকে যে জমা করলো, অগ্রণী ব্যাংকের আবার একটা চেক যে জমা করলো এসএসবিসি ব্যাংকে, এসএসবিসি ব্যাংকের একটা চেক আবার এসে জমা করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। তাহলে দেখো এক একটা ব্যাংকের চেক আমরা গ্রাহকরা এক ব্যাংকে অন্য ব্যাংকে জমা দিচ্ছি। তাহলে আসলে সিস্টেমটা কি হবে, যেই ব্যাংকের চেক তাকে ফেরত দেওয়া, এটাই তো নিয়ম, তাই না? এখন ব্যাংকগুলো যদি নিজেরা এই কাজটা করতে যেত, তো দেখো এইচএসবিসি ব্যাংকে কতবার বা প্রতিদিনই হচ্ছে তোমার আহ সোনালী ব্যাংকে যেতে হতো, আবার সোনালী ব্যাংকে যেতে হতো রূপালী ব্যাংকে, রূপালী ব্যাংকে যেতে হতো তোমার হচ্ছে আবার অগ্রণী ব্যাংক। একটা আমি তো শুধু একটা উদাহরণ দিলাম, আমাদের দেশে 56-57টা ব্যাংক আছে। এরকম ঘুরে ফিরে প্রতিদিনই এক একটা ব্যাংকে অন্য অন্য ব্যাংকের ধরো 20 থেকে 25টা ব্যাংকের অন্য অন্য ব্যাংকের চেক জমা পড়ে। তাহলে এই চেক গুলো যদি ওরা নিজেরা এগুলা মানে তোমার সলভ করতে যেত, তাহলে একটা হ্যাপাতার পরিস্থিতি সৃষ্টি হতো এবং একটা চেকের অর্থ পেতে মাস 2 মাস 3 মাস সময় লেগে যেত। কারণ এই চেকগুলা কিন্তু তোমার ট্রান্সফারের মাধ্যমেই কিন্তু তোমার যার যেই ব্যাংকের চেক সেই ব্যাংকের কাছে গেলেই কিন্তু হিসাবটা তোমার দেনা পাওনাটা সম্পূর্ণ বা শেষ হয়। তো কেন্দ্রীয় ব্যাংক কি করলো, এই ঝামেলাটাকে এড়ানোর জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্ধারিত জায়গা যেখানে সব ব্যাংকের প্রতিনিধিরা এসে উপস্থিত হয়। একটা জায়গায় বসে সব ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের আন্তঃ ব্যাংকিং যে দেনা পাওনা আছে, যে ধরো তোমরা 10টা ফ্রেন্ড, তোমরা 10 ব্যাংকের প্রতিনিধি, তোমরা একটা নির্দিষ্ট জায়গায় যে যে যার পাওনা তাকে দিয়ে দিলে, তোমারটা তুমি বুঝে নিলে, তোমাকে যাকে দেওয়ার প্রয়োজন তাকে তুমি পরিশোধ করে দিলে। এই যে যে কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃ ব্যাংকিং দেনা পাওনা পরিশোধের যে সিস্টেমটা, এটার নাম হচ্ছে ক্লিয়ারিং হাউস। এটা না থাকলে ব্যাংকগুলোর তোমার দেনা পাওনা নিষ্পত্তি অত্যন্ত কঠিন হয়ে যেত, এবং আমি তো বললামই এক একটা চেকের অর্থ ফিরে পেতে অনেক সময় লাগতো। খেয়াল করে দেখো, আমি তো শুধু ব্যাংকগুলোর উদাহরণ দিয়েছি, এক একটা ব্যাংকের আবার কত ব্রাঞ্চ। ধরো সোনালী ব্যাংকের উত্তরা ব্রাঞ্চ, সোনালী ব্যাংকের তোমার হচ্ছে আজিমপুর ব্রাঞ্চ বা মিরপুর ব্রাঞ্চ, তো চেকগুলোতে এক একটা ব্রাঞ্চের এরকম বিভিন্ন ব্রাঞ্চের চেক জমা পড়তে পারে। তো এখন নিজেরা যদি নিজেদের চেকগুলা ফেরত দিয়ে আবার নিজেদের টাকা ওরা হচ্ছে তোমার কালেকশন যেত, তাহলে চিন্তা করো কতটা সময় যেত এবং ব্যাংকিং কার্যক্রমটা অনেক জটিল হয়ে যেত। তো কেন্দ্রীয় ব্যাংক এই দেনা পাওনা নিষ্পত্তির যে বিশেষ ব্যবস্থা করেছে সেটার নাম হচ্ছে ক্লিয়ারিং হাউস। তো এখন আরেকটা সুখবর হচ্ছে, এখন এই ক্লিয়ারিং হাউসটা কিন্তু অনলাইনে হচ্ছে। ঠিক আছে, আগে কিন্তু সরাসরি যেতে হতো, আগে প্রতিনিধিদের সশরীরে কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দিষ্ট জায়গায় যেতে হতো, এখন আর সশরীরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এখন অনলাইনের মাধ্যমে এই ক্লিয়ারিং হাউসের যাবতীয় কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংক করছে। এই জন্য এখন এই চেকের ক্লিয়ারিংটা খুবই দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে দেখা যেত যে এই ক্লিয়ারিং এর অর্থটা পেতে তোমার হচ্ছে 3 দিন সময় লাগতো, আর এখন দিনে মানে আজকে চেক জমা করলে দেখা যাচ্ছে কালকেই তোমার ক্লিয়ারিং হাউসের কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। কারণ বিকেলে একটা নির্দিষ্ট সময়ের পর সম্ভবত 2টা বা 4টা হবে, আমি টাইমটা বলতে পারি না, আমার খেয়াল নাই, সম্ভবত 4টার পরে এই ক্লিয়ারিং এর হাউসটা তোমার ক্লিয়ারিং এর যে কাজগুলো সেই কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে অনলাইনে এই কাজগুলো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তো
এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঋণ দান। কেন্দ্রীয় ব্যাংক তার অধীন তালিকাভুক্ত যে ব্যাংকগুলো আছে প্রয়োজন তাদেরকে ঋণ দিয়ে থাকে। তাহলে আজকে মেয়েরা আমরা এটুকুই পড়বো। আমি, তুমি জানো যে সময় শেষ হয়ে যাচ্ছে। তো পরবর্তী দিন ইনশাল্লাহ আমি আবার যখন ক্লাস নিব তখন হচ্ছে যে আমরা বাকিগুলো পড়বো, এবং তার কোনো প্রশ্ন থাকলে আমি বুঝিয়ে দিব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে সবার সাথে সরাসরি দেখা হবে, তখন অবশ্যই তোমাদের সমস্যা থাকলে সলভ করে দিব। আল্লাহ হাফেজ।